সাইফুল হক, আমি আপনার কাছে জানতে চাই, আপনি জানেন যে এনসিপি এবং হেফাজত ইসলাম ছাড়া আরও কয়েকটি দল আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি জানাচ্ছে। তো আপনি কি মনে করেন যে আসলে আওয়ামী লীগ প্রশ্নকে আপনারা কীভাবে মীমাংসা করবেন বা কীভাবে মীমাংসিত হওয়া উচিত? একটা তো হচ্ছে যে আওয়ামী লীগ আমাদের ইতিহাসের মুক্তিযুদ্ধের পরে সবচেয়ে বড় যে হত্যাকাণ্ডটা তাদের নেতৃত্বে সংগঠিত হয়েছে, তা তো বিচার হওয়ার প্রশ্ন আছে এবং আইসিটি ট্রাইব্যুনাল হয়েছে এবং শুনেছি যে আমরা দাবি করেছি দরকার হলে আইসিটি ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হোক, গোটা বিচার প্রক্রিয়াকে স্পিড আপ করা হোক, যাতে দ্রুত লয়ে যাতে বিচারটা, যাতে দৃশ্যমান বিচারটা আমরা দেখতে পাই, সেটা একটা প্রশ্ন। 16 বছর ধরে এর বাইরেও অসংখ্য অপরাধ হয়েছে, তারও যে বিচারের প্রশ্ন, তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনা, সেটারও একটা প্রক্রিয়া, আমরা সেটা বলেছি জোরদার করবার জন্য। আজকে গত দেখলাম নির্বাচন, আমি একটু অন্য দিক থেকে কথাটা বলি একটু সংক্ষেপে। গত নির্বাচনের শেষ মুহূর্তে পাকিস্তানের ইমরান খানের পিটিআইকে ইলেকশন থেকে তাদেরকে দল পরিচয় তারা এই নির্বাচন করতে পারবে না, এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেটা আপনি জানেন। সেটা এবার শেষ মুহূর্তে এসে এরপরে পিটিআই তারা তো দলগতভাবে অংশগ্রহণ করতে পারেনি, দলের প্রতীক নিয়ে, মার্কা নিয়ে, তারা ব্যক্তি হিসাবে, তাদের স্বতন্ত্র প্রার্থী হিসাবে, এবং তখন যদি ফেয়ার ইলেকশন হতো, অনেকের ধারণা যে তারপরেও ওই স্বতন্ত্রভাবে ইমরান খানের পিটিআই তারা হয়তো জয়লাভ করতো অথবা সরকার গঠনের প্রায় কাছাকাছি তারা যেত, তারপর 100-র উপরে তাদের সিট। পাকিস্তানের গোটা রাজনীতি এর পর থেকে ইমরান খান কেন্দ্রিক। দলটা অফিসিয়ালি তারা ইলেকশনে অংশগ্রহণ করতে পারেনি, সিম্বল নিতে পারেনি। ইমরান খান নিজে এখন জেলখানায়, তার হাজার হাজার নেতাকর্মীরা তারা এখন জেলখানে আছে। গোটা পাকিস্তানের রাজনীতিটা সাম্প্রতিক যুদ্ধ উন্মাদনার বাইরে এখনও পর্যন্ত ইমরান খানকে কেন্দ্র করে। কথাটা কেন বললাম, যখন কোনো দলকে যখন আপনি নিষিদ্ধ করেন, এই যুগে জার্মানিতে নাজিজম অথবা ফ্যাসিজমকে একটা হিস্টোরিক্যাল কনটেক্সটে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল। গত কদর্শকে সেখানে আবার নব্য আবার ফ্যাসিজমের তার আবার একটা রমরমা ভাব আবার সেখানে তৈরি হয়েছে। কোনো সংগঠিত দলকে নিষিদ্ধ করাটা কোনো সমাধান না। আমি এটা বহুবার বলেছি, তাকে মোকাবেলা করবেন রাজনৈতিকভাবে, তাকে আপনি মোকাবেলা করবেন সাংগঠনিকভাবে অথবা সামাজিকভাবে, তার বহুমাত্রিক তার যে জায়গাটা। আর বরঞ্চ এটা করতে গেলে অনেক সময় এটা কিন্তু ব্যাকফায়ার করে, অনেক সময় উল্টো একটা সহানুভূতির জায়গাটা এটা কিন্তু তারপরে এটা কিন্তু আসে। আমরা কিন্তু কেবলমাত্র আইনগত সীমাবদ্ধতার জন্য জামাত ইসলামীর দলগতভাবে 1971 সালে তারা যে গণহত্যার সাথে তারা সহযোগী হিসেবে তাদের যে যুক্ত থাকার যে প্রশ্ন, আল শামস আল বদর বাহিনীর যে অভিযোগ তাদের বিরুদ্ধে, আমরা গত কিন্তু 52-53 বছরে জামাতের বিচারটা একটা হয়নি, তার আইনগত আওয়ামী লীগ বলে আসছিল, তার আইনে এটা কাভার করছে না। প্রধান জায়গাটা দাঁড়িয়েছিল রাজনৈতিক সমীকরণের প্রশ্ন, আইন সেখানে কোনো প্রশ্ন না। আওয়ামী লীগের যে পার্লামেন্টের যে জায়গাটা ছিল, তারা এই আইন তারা এটাকে পরিবর্তন করতে পারত প্রধানত রাজনৈতিক বিবেচনা সমীকরণের জায়গা থেকেও। 53-54 বছরের জামাত ইসলামীকে এর আগে 53 বছরে আপরাইজিংয়ের আগের যে যত রেজিম ছিল তাকে কিন্তু নিষিদ্ধ করা যায়নি বা করা হয়নি, অথবা আইনগত কথাটা বলে করাটা যায়নি। এখন আমরা যেটা বলছি যে আপনার আওয়ামী লীগ যে অপরাধ করেছে, নিশ্চয়ই আওয়ামী লীগের তো বিচার হওয়ার তো প্রশ্ন আছে। তাহলে আপনার এই একটু আগে আমার আপা বলছিলেন সংবিধানে এখনো পর্যন্ত আইনগতভাবে কিছুটা সংকট আছে একটা দল হিসাবে বিচার করবার ক্ষেত্রে। তো সরকারকে তো হয়তো সে আইনটা পরিবর্তন করতে হবে। 2 নম্বর আমরা মনে করি এটাকে আপনি করেন, আপনি আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে যান। যদি আপনি কোনোভাবেই কোনো এক্সিকিউটিভ অর্ডারে আওয়ামী লীগ বলি বা অন্য কোনো দলকে যদি আপনি নিষিদ্ধ করতে যান, তাহলে এটা নিয়ে দেশের মধ্যে যেমন প্রশ্ন উঠবে, ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে এটা কিন্তু প্রশ্নবিদ্ধ হবে। আপনি এখানে যে উদাহরণটি দিলেন যে অতীতে নাজিদের কথা আপনি বললেন যে নিষিদ্ধ করার পর তারা যে আবার ফিরে এসেছে, সেটা দ্বিতীয় মহাযুদ্ধের একটা জেনোসাইডের প্রশ্ন, আপনি বুঝবেন তার সঙ্গে অনেকগুলো প্রশ্ন। কিন্তু এই ইতিহাসে তো এই উদাহরণ আছে যে গণহত্যার সাথে সম্পৃক্ত থাকার কারণে একটি দলকে নিষিদ্ধ করা। না বলেছি আমি বললাম তাহলে আপনি বিচারিক প্রক্রিয়া আপনি যাবেন, তাহলে তো আপনাকে তো সেখানে আপনাকে প্রয়োজন বোধে আপনাকে আইন পরিবর্তন করতে হবে, নতুন আইন আপনাকে তৈরি করতে হবে, এবং সেখানে আপনাদের এখানে পজিশন কি থাকবে যদি একটি ঐক্যমতের প্রশ্ন আসে দল হিসেবে সবার, তখন আপনাদের? না আমি তো বলেছি, আমি তো আগের থেকে বলেছি, আমি মনে করি তাকে তো নিশ্চয়ই তার তো বিচারের প্রশ্ন আছে।
আপনি আইনগতভাবে যান, আপনি সেখানে বিচারিক যে কর্মকাণ্ড আছে, তারপরে মানে আপনাকে বিচার সেখানে বলতে আপনাকে কি যেতে যারা হবে। অপরাধী, ফৌজদারি অপরাধের সাথে জড়িত তাদের বিচার নাকি দলের বিচার? দলের বিচারটা আইনগতভাবে খুবই কঠিন। দলের বিচারটা মডার্ন যে কোনো ডেমোক্রেটিক স্টেটে দলের বিচারটা, আমরা যদিও এর আগে অনেকগুলো দলকে এক্সিকিউটিভ অর্ডারে আমরা জেএমবি থেকে শুরু করে বিভিন্ন দলকে সেখানে করা হয়েছে কিনা, কিন্তু বাস্তবে বাংলাদেশের আওয়ামী লীগের মতন দল, আপনি বুঝবেন তার অবস্থান, তার অবস্থিতি, এবং আওয়ামী লীগের তো সেক্ষেত্রে আমি একটি প্রশ্ন রাখতে চাই, বলুন। সেটা হচ্ছে যে যদি দলটি নিষিদ্ধ না হয় তাহলে তাদের সম্পূর্ণ রাইট আছে নির্বাচনে অংশগ্রহণ করার। আপনি কিভাবে দেখেন যে নির্বাচনে এরকম একটি ফ্রেশ, এখনো পর্যন্ত মানুষের আঘাতটা তো অনেক ফ্রেশ, আমি এবং আমি তখন এটা তারা আসবে, আপনি তাদের জেসেন, আমি ইতিমধ্যে বহু বক্তৃতায় বলেছি, ৮ মাস ৯ মাস পার হয়েছে, এখনো আওয়ামী লীগ অপরাধের জন্য কোনো ক্ষমা প্রার্থনা করেনি। আওয়ামী লীগ যে এত বড় গণহত্যা করলো, তার যে অনুভূতি, তার যে আত্মসমালোচনা, তার যে ক্ষমা প্রার্থনা, সেটা এখনো পর্যন্ত করেনি। এখনো তার যে কোনো কি বলবেন, তার ব্যাপারে যে কোনো পর্যালোচনা, এটা তারা এখনো তাদের নাই। তাদের যে দায় স্বীকার করা, ইয়েস আমরা এই অপরাধের সঙ্গে যুক্ত ছিলাম এই কারণের জন্য, আওয়ামী লীগের কোনো দায়িত্বশীল জায়গা থেকে এখনো পর্যন্ত আমরা কিন্তু এ ব্যাপারে কোনো বক্তব্য দেখিনি। বরঞ্চ উল্টো তাদের রেজিমের ১৬ বছরকে বরঞ্চ তারা জাস্টিফাই করছে, বরঞ্চ প্রকারান্তরে তারা এই যে গণহত্যা সংগঠিত সেটা একটা হয়েছে, ভুল বয়ান দাঁড় আচ্ছা, করাচ্ছে, একটা ভুল ব্যাখ্যা তারা দাঁড় করিয়েছে, সেটা এখন তারা অব্যাহত রেখেছে। ফলে আওয়ামী লীগের বিচারের প্রশ্ন নিশ্চয়ই আছে। বিচারটা আপনি করবেন আইনগতভাবে করবেন, আইনি প্রক্রিয়া করবেন। তাকে এড়িয়ে যে করতে গেলে সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। সেটা বরঞ্চ কিন্তু মানুষের মধ্যে পাল্টা, ওই যে বললাম আমি একটা ইমরান খানের একটা ছোট্ট আমি একটা উদাহরণ বললাম, জি, এবং জি, তাতে দেখা ধন্যবাদ। যাবে যে আপনি উল্টো এটা কিন্তু বুমেরাং হয়ে দাঁড়াচ্ছে।